শিমুল ভাই কি দেখেছে? এমন কেন করছো? বাচ্চারা ট্রাকের ভিতর ওদের মেরে ফেলে। শিমুল ভাই চুপ, চুপ করো। অন্য কেউ শুনবে। চলো আয়শা খালার কাছে যাই, তাকে বলবো। ওদের বাঁচাতে হবে। আমরা বাঁচাবো শিমুল ভাই। মাহি ছুটে এসে বলল। পূর্ণাময়ী, তোমাদের কি হয়েছে? এরকম রাস্তায় বসে আছো কেন? পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল। তোমাকে কি এর জবাব দিতে হবে? আমাদের থেকে দূরে থাকো, এতেই তোমার মঙ্গল। তোমাদের থেকে পারবো, কিন্তু পূর্ণাময়ী থেকে না। বলেছিলাম তো, যেইখানে যাও তোমার পিছু নেব। কি আছে আমার মাঝে? তোমার ওই মায়াবী চোখ। এই চোখে কিছু নেই। আছে এমন কিছু যেটা আমাকে তোমার কাছে টানে, দূরে যেতে দেয় না। তুমি কি নির্লজ্জ মানুষ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আয়নার সামনে দাঁড়াবে, তাহলেই দেখতে পাবে। ক্ষুব্ধ স্বরে পূর্ণা। এখন যাও সামনে থেকে। কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মাহি। শিমুল ভয়ে কাঁপছে। পূর্ণা তাকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ পূর্ণার চোখ পড়ে পাশের রাস্তার মোটর গাড়ির ওপর। গাড়ির ডান পাশে দরজা খুলে দাঁড়িয়ে আছে এক লম্বা স্বাস্থ্যবান কালো লোক। গাড়ির ভেতর ঢুকে বসলো ব্লেজার টাই পরা এক ছেলে। পূর্ণা তার দিকে তাকিয়ে রইল। গাড়িটা পূর্ণার পায়ের কাছ দিয়ে যায়। গাড়ির কাঁচ খোলা থাকায় স্পষ্ট তার চেহারা দেখতে পায়। পূর্ণা কাঁপা কাঁপা স্বরে বলল। সাইদ। মাহি হতভম্ব দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা গাড়ির পেছনে সাইদ সাইদ বলে ছুটতে থাকে। কিছু দূরে ছোটার পর হোঁচট খেয়ে পড়ে যায় পূর্ণা। মাহি হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠো পূর্ণাময়ী। পূর্ণা তার দিকে না তাকিয়ে নিজেকে সামনে উঠে দাঁড়ায়। মাহির চোখ ছলছল করছে। পূর্ণার দিক তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ফিসফিস কণ্ঠে বলল, সাইদের আগমন ভালো কিছু বয়ে আনবে না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না। তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি পূর্ণাময়ী। আয়েশে বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পূর্ণা, তুমি কি ঠিক দেখেছো? ওইটা কি সাইদ ছিল? খালা, ওকে আমি দেখেছি, ও ছিল, ঠিক দেখেছি। এখন কি করবে? তাকে খুঁজে বের করো। বিয়ের দিন নিখোঁজ কেন হয়েছে তার হিসাব চাইব। ঠিক আছে মা, তাই হবে। আমি খোঁজ নিচ্ছি। পূর্ণা আয়েশাকে আরো শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে। মেয়ে আমার, তোমার মাঝে আমি তোমার বোন নিরুপমাকে খুঁজে পাই। মাকে তুমি খুব ভালোবাসতে। অনেক বেশি। শোনো মেয়ে, এখন তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। সাঈদের ব্যাপারে এখন ছেড়ে দাও। তোমার পরীক্ষায় মন দিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা। আয়েশা পূর্ণার কপালে চুম্বন করে। আমি এখন যাই, কাজ আছে। আচ্ছা খালা। আয়েশা চলে যায়। তার দিকে পূর্ণা চেয়ে আছে যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে। আজকে পূর্ণার শেষ পরীক্ষা। বাইরে শিমুল ও জাফর অপেক্ষা করছে। পূর্ণা হল থেকে বের হয়ে হাঁটছে। মাহি পেছন থেকে পুনর্ময়ী বলে ডাকতে শুরু করে। 3 বার ডাকার পর পিছনে ঘুরে তাকায় পূর্ণা। নরম স্বরে জবাব দেয়, কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন পূর্ণাময়ী? আমি এত রাগান্বিত করার চেষ্টা করছি, রাগ করছো না, আমাকে অপমানও করছো না। কি হয়েছে তোমার? কিছু না। আর কিছু বলবে? আমি কি তোমার মন থেকে উঠে গেছি পূর্ণাময়ী? আপনি কবে আমার মনে ছিলেন? অদ্ভুত প্রশ্ন। আমি তোমার মনে ছিলাম কেন জানো? কেন? কারণ তুমি এই নির্লজ্জ ও বিরক্তিকর ছেলেটাকে সহ্য করতে, তার উপর রাগান্বিত হতে। নারী যতক্ষণ রাগ অভিমান করবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে। যদি সে চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি তার হৃদয় থেকে উঠে গেছো। পূর্ণা মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি। পূর্ণাময়ী, আমি সাঈদের খোঁজ পেয়েছি। পূর্ণা অবাক হয়ে মাহির দিকে এগিয়ে বলল, এখন তাকে কোথায় পাওয়া যাবে? হালুকা নদীর পাড়ে বিখ্যাত SM কোম্পানির মালিক সে। পূর্ণা ক্ষুব্ধ স্বর শিমুল ও জাফরকে বলল, ভাই গাড়িতে ওঠো, এখনই যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি বোন? SM কোম্পানিতে। পূর্ণা 4 তলা বিশাল এক ভবনে প্রবেশ করল। পরিপাটি গোছানো দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে। জাফর তাকে জিজ্ঞেস করল, শাহিদ এর রুমে কোনটা? সে জবাব দিল, 2 তলায় তার অফিস রুম। পূর্ণা শিমুল জাফর দ্রুত গতিতে অফিসের রুমের সামনে আসলো। দরজার সামনে থাকা এক ছেলে বলল, আপনি কোথায় যাবেন? পূর্ণা জবাব দিল, সাইদের কাছে। স্যার তার পরিবারের সাথে ব্যস্ত আছে। পরিবারের সবাই এইখানে ভালোই, তাহলে জবাব সবাইকে দিতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে বলছি।
বলতে হবে না, আমি যাচ্ছি। ছেলেটাকে কথা বলার সুযোগ না দিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে পূর্ণা। উপস্থিত সবার আকর্ষণ পূর্ণার দিকে। আফজাল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলল, পূর্ণা, তুমি এইখানে? সাইদের মা আসিয়া পূর্ণার দিকে এগিয়ে এসে অহংকারী স্বরে বলল, তাহলে তুমি পূর্ণা? অনেক সুন্দরী, তবে গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। আমার ছেলের সাথে মানায় না তোমাকে। আমার ছেলেকে সুধার মতো ধনী পরিবারের মেয়ের সাথে মানায়। পূর্ণা অশ্রু ভেজা চোখ নিয়ে সাইদের দিকে তাকালো। তার পাশে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে। পোশাক সাজ দেখে মনে হয় শহরের ধনী পরিবারের আধুনিক মেয়ে। সাইদের হাত ধরে দাঁড়িয়ে আছে। সুধা পূর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, পর্ণা তোমার নাম? শাহিদের মুখে শুনেছিলাম তোমাদের বাগদান হয়েছিল, কিন্তু দেখো নিয়তি কি, শাহিদের সাথে 1 মাস আগেই আমার বিয়ে হয়েছে। পূর্ণা সাইদের দিকে এগিয়ে গিয়ে মিনমিন স্বরে বলল, তুমি আমাকে বলেছিলে আমাকে সৎ মায়ের অত্যাচার থেকে মুক্ত করবে। তুমি তো তার থেকেও বেশি কষ্ট আমাকে দিলে। আমার হৃদয় ভেঙেছো, বিশ্বাসঘাতকতা করেছো। আমি রাজকন্যা সেজে বসেছিলাম রাজপুত্রের অপেক্ষায়, কিন্তু রাজপুত্র ঘাতক ছিল, সে আসেনি। সাইদ বলল। পূর্ণা, আমার কথা শোনো। পূর্ণা হেসে, তুমি তো দেখছি আমার নামও ভুলে গেছো। আমাকে পূর্ণবতী বলতে। মাহি অফিস কক্ষে প্রবেশ করে। সাইদের দিকে এমনভাবে তাকায় যেন সে আগে থেকে সব জানতো তার ব্যাপারে। পূর্ণা সাইদকে বলল, আমাকে কষ্ট দিয়েছ, ভালোবাসার অভিনয় করেছ, আমাকে ঠকিয়ে কি পেলে? মনে রেখো, মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না। যে যেমনভাবে কষ্ট দেয় তাকে তেমনিভাবে কষ্ট পেতে হয়। প্রতিশোধ যদি মানুষ নিত ফের ভালো ছিল, কতটুকু বা নিবে? প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ানক। সাইদ পূর্ণার দিকে তাকিয়ে, আমাকে কি অভিশাপ দিচ্ছ? না, কাউকে অভিশাপ দিতে নেই, শুধু বাস্তবতা বললাম। আপনারা সুখী হন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সাইদ। পূর্ণা শিমুল জাফরকে বলল, চলো ভাইয়া, আমরা যাই। আফজাল পূর্ণাকে বলল, পূর্ণা, শুনেছি তোমার বাবা অসুস্থ, পরিবারের অবস্থা করুন, কোনো কিছু দরকার হলে আমরা রাজি। আফজালের দিকে তাকিয়ে পূর্ণা বলল, আমার বাবা আপনাকে একটা কথা বলেছিল, মনে আছে কি? যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি না। আফজাল মাথা নত করে দাঁড়িয়ে রইল। পূর্ণা ব্যাগ থেকে বাগদানের আংটি বের করে সুধার হাতে দিয়ে বলল, এইটা তোমাদের বিয়ের উপহার। আসিয়া উচ্চস্বরে বলল, পূর্ণা, এটা রেখে দিতে পারতে, সুধার অনেক আছে, এটা তোমার প্রয়োজন। মাহি জবাব দিল। বিশ্বাসঘাতকের স্মৃতি রেখে কি করবে? সাইদ তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি মৃদু হাসছে। সে বেশ খুশি হয়েছে। পূর্ণা অশ্রু ভেজা চোখ নিয়ে বের হয়ে যায়। জাফর সাইদকে বলে, আমার বোন থেকে দূরে থাকবে। বিশ্বাসঘাতক। তারা বের হয়ে যায়। মাহি হেসে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তবে পূর্ণাময়ীকে কাঁদানোর জন্য পরে তোমাকে দেখে নিব, বলে দিলাম। চোখ ভরা অশ্রু নিয়ে হালুকা নদীর পাড়ে একাই হাঁটছে পূর্ণা। শিমুল জাফর দূর থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের নেই, তাই তাদের একা ছেড়ে দিয়েছে। মাহি কোনোভাবেই পূর্ণাকে চোখের আড়াল করছে না। পূর্ণা শান্ত নিরিবিলি কদম গাছের ছায়ায় বসত। কিছুক্ষণ নীরব থাকার পর হেঁচকি তুলে কাঁদতে লাগলো। মাহি তার কান্না দেখে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ছুটে গিয়ে বসে পূর্ণার পাশে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এমন করলেন? কেন এই বিশ্বাসঘাতকতা? যদি ঘাতকতা করার ইচ্ছা ছিল তাহলে কেন অনুভূতি জাগালেন না আপনার জন্য? আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছেন। হৃদয় ভাঙা শব্দ যদি শুনতে পাওয়া যেত তাহলে কখনো কেউ কারো হৃদয় ভাঙত না। আমি আপনার জন্য কত রাত নির্ঘুম থেকেছি, নামাজে দোয়া করেছি, আপনাকে চেয়েছি। ভেবেছিলাম হয়তো খারাপ কিছু হয়েছে, আপনার জন্য কাঁদতাম, আর আপনি বিয়ে করে সুখী আছেন। শোনো পূর্ণাময়ী, যে ছেড়ে গেছে তার জন্য কষ্ট পেতে নেই, বরং নিজেকে এমনভাবে তৈরি করো সে দেখে হারানোর জন্য আফসোস করবে। পূর্ণা কয়েক সেকেন্ড মাহির দিকে তাকিয়ে থাকে, তার কথায় শক্তি ফিরে পায়। উঠে দাঁড়িয়ে গোপনে নিঃশ্বাস ছেড়ে বলে, আপনিও আমার জীবন থেকে চলে যান। মাহি জবাব দেয়, অসম্ভব। যেতে হবে। পারবো না। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, সব বিশ্বাসঘাতক আর খুনিরা কি আমার জীবনেই আসে? মাহি হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। খুশি মানে? আমি দেখেছি আপনাকে জবাকে খুন করতে, রক্তমাখা ছুরি আপনার হাতে ছিল। মাহি বলল,
তাহলে তুমি সেই মেয়ে? জ্যোৎস্না রাতে তার কাজল কালো মায়াবী চোখ দেখেছিলাম। আপনি আগে থেকেই জানতেন আমি সেই মেয়ে, তাই আমার পিছু ছাড়ছেন না। এই কথা আর কে কে জানে? সবাইকে বলবো, তোমাকে শাস্তি দিব। শুধু শুধু নিজের বিপদ ডেকে এনো না। পুলিশ কিছুই করতে পারবে না, তুমি নিজেই বিপদে পড়বে। চিন্তা করো না, যদি আমি মরি তোমাকে মেরেই মরবো। হয়েছে, বাসায় যাও, আর কাউকে এই কথা বলবে না। তোমাকে ছাড়বো না, নিজ হাতে হত্যা করব। তোমার হাতে বারবার মরতে রাজি আছি পূর্ণাময়ী। পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। মাহি কপালে হাত দিয়ে বিরক্ত স্বরে বলল, নিজেকে কিসের মধ্যে জড়িয়েছ পূর্ণাময়ী? 1 মাস পর পূর্ণা গ্রামে বাবা ভাই বোনদের সাথে বেশ ভালো সময় কাটিয়ে আসছে। প্রিয়ার মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই বোনের সাথে শহরে বেড়াতে এসেছে। আশ্রমে বাচ্চাদের সাথে মানিয়ে নিয়েছে বেশ। নদীতে পাওয়া যেই মৃতদেহটি জবার শনাক্ত হয়েছে, পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। 1 মাস ধরে মাহি কলকাতা চলে গেছে। পুলিশ আশ্রমে এসেছে আয়েশকে জিজ্ঞেস করতে, যে বা জবা তার আশ্রমের মেয়ে ছিল। পুলিশ অফিসার রুবেল, 27 কি 28 বছরের সুদর্শন সুন্দর পুরুষ, পানির গ্লাসটা টেবিলের উপর রেখে বলল, আয়েশা আপা, জবা আপনাদের আশ্রমের মেয়ে ছিল, কিন্তু এতদিন ধরে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে থানার কোনো অভিযোগ করেননি কেন? সে তার আত্মীয়ের বাসায় গেছে, বলেছে অনেক দিন থাকবে, তাই আর খোঁজ নিইনি। পরে শুনলাম নদীতে লাশ পাওয়া গেছে। তার লাশ পাওয়ার পর তো কোনো অভিযোগ করেননি, কাকে বাঁচাতে চাইছেন আপনি? আপনি তরুণ অফিসার, তাই হয়তো আমার সম্পর্কে জানেন না। অপরাধীকে আমি বাঁচাই না, আর প্রয়োজন ছাড়াও বেশি কথা বলি না। জবা গর্ভবতী ছিল আপনি জানতেন? জানতাম। কার সাথে তার সম্পর্ক ছিল? আপনার মতো এই প্রশ্নের উত্তর আমারও জানার ইচ্ছে। আপনি জানলে আমাকে জানিয়ে দেবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আসুন। এখন আসছি, কিন্তু পরে আবারও প্রশ্নের ঝুড়ি নিয়ে আসবো, খালি হাতে যাব না, উত্তর নিয়ে ফিরবো। এতদিন ভালো থাকবেন। পূর্ণা কলেজে অপেক্ষা করছে। আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। শিমুল বসে কাঁপছে। যখন চিন্তিত থাকে বা ভয় পায় তখন এমনভাবে কাঁপতে থাকে। পূর্ণা শিমুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পরীক্ষার ফলাফল দেবে। ভুল আমার না, আমার বোনের। হয়েছে ভাই, আর চিন্তিত হইও না, তোমার বোন ভালো ফলাফল নিয়েই ফিরবে। আমার আত্মবিশ্বাসী বোন। পূর্ণা মনে মনে ভাবছে গত 1 মাস ধরে মাহি চলে গেছে। তার কথা মনে পড়ে, নিজেকে লুকিয়ে রেখেছে ধরা পড়ার ভয়ে। আজকে ফলাফল দিবে, হয়তো এবার নির্লজ্জ ছেলেটা পাশ করতে পারে। ফলাফল প্রকাশ হয়েছে। পূর্ণা প্রথম ডিভিশন পেয়ে পাশ করেছে। পূর্ণা একবার ভাবলো মাহি ফলাফল দেখবে, পরক্ষণে নিজের মন পরিবর্তন করে নেয়। পূর্ণা শিমুল কলেজ থেকে বের হয়ে যাবার জন্য এগিয়ে যায়। ঠিক সে সময় পেছন থেকে মাহি নরম স্বরে বলল, পূর্ণাময়ী। কণ্ঠস্বর শুনে পূর্ণা মৃদু হেসে স্বাভাবিক হয়ে পেছনে ঘুরে তাকায়। কয়েক সেকেন্ড চুপ থেকে রাগান্বিত হয়ে বলল, কি হয়েছে? মাহি এগিয়ে এসে বলল, প্রথমবার মুখের ভঙ্গিতে মনের অনুভূতি বোঝা যায়। পূর্ণা না বোঝার ভান করে, বুঝিনি, দূরে তো ছিলেন লুকিয়ে, আবার আসলেন কেন? মাহি পালিয়ে থাকার মানুষ না, দিল্লি বোনের কাছে গিয়েছিলাম। পুলিশ আপনাকে খুঁজছে, খুব শীঘ্রই কারাগারে যাবেন। মাহি হেসে বলল, যদি তুমি ওইখানে থাকো, আমি সারা জীবন ওইখানে থাকতে রাজি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণা, রসিকতা করবেন না, আমি আপনার মতো খুনি না। তুমি যে অপরাধী সেটা জানো তো পূর্ণাময়ী? মানে কি? আমি কোনো অপরাধ করিনি। করেছো, আমার হৃদয়ে চুরি করেছো। মাহিকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় পূর্ণা। ফেরজাদ আসমা ঘরে প্রবেশ করে। মাহি আজমির সোফা থেকে উঠে দাঁড়ায়। মাহির দিকে তাকালো ফেরজাদ। মাহি, মান সম্মান কিছু রেখেছো? কলেজে কি যেতে পারবো? পারবে মামা, পাশ করেছি। ফেরজাদ হাসি মুখে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব? আজমির বলল, টেনে টুনে পাস করেছে বাবা। ফেরজাদ হাসতে হাসতে বলল, নিজের মেধা খাটিয়েছে নাকি অন্যটাকে দেখে? আজমির উত্তর দিল, ওনারটা দেখে। আজমিরের কাঁধে থাপ্পড় দিয়ে মাহি বলল, চুপ। তাহলে এই ব্যাপার, আমার ছেলের হৃদয় জয় করা সেই নারীকে আজমির? আয়েশে খালার বোনের মেয়ে পূর্ণা। তাহলে খুব শীঘ্রই আয়েশের সাথে কথা বলতে হয়। আজমির হাসতে হাসতে বলল, আগে মাহিকে জিজ্ঞেস করো মেয়েটা এর সাথে মজা নিচ্ছে নাকি।
ফেরজাদ উঁচু স্বরে বলল, এবার কোনো মেয়ের সাথে মজা করলে 3 ভাইকে একসাথে কারাগারে রাখবো বলে দিলাম। মাহি আজমির মাথা নিচু করে রেখেছে। আয়েশে চেয়ারে বসে আছে। পূর্ণা দরজা টোকা দিয়ে বলল, ভেতরে আসবো খালা? এসো, খুব ভালো ফলাফল করেছে, অনেক খুশি হয়েছি। তুমি অনেক বড় হও মা। খালা, আমার জরুরি কথা ছিল। বলো মা। জবার খুনিকে আমরা ভালো করেই জানি। মাহির সাথে জবার সম্পর্ক ছিল সব জেনেও আপনি পুলিশের কাছে কেন মিথ্যা বললেন? কিছু কথার জবাব হয় না পূর্ণা, এই বিষয়টা থেকে দূরে থাকতে বলেছি। খালা, খুনি আমার আশেপাশে ঘুরে বেড়ায়, নিজেকে অপরাধী মনে হয়। যদি তুমি সত্যি না বলো আমি পুলিশকে সব বলবো। পূর্ণা, এই কাজ করো না, নিজেই নিজের ক্ষতি করবে। আর কিছু বাকি আছে কি খালা? আর এমনিতে মাহি জানে আমি সেই মেয়ে। আজ না হয় কাল মাহি আর নয়, আমি একজনকে মরতে হবে। ক্ষুব্ধ স্বরে আয়েশে বলল, পূর্ণা, তুমি আমাকে না জানিয়ে কিভাবে বললে? আর কে কে জানে? আয়েশের কথা এড়িয়ে বলল, তাহলে খুনিকে কিছু করবে না খালা? ঠিক আছে। আয়েশের কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে বের হয়ে যায় পূর্ণা। আয়েশের আশ্রমে আগমন ফেরজাদ সাহেবের সাথে মাহি, আজমির, আসমা বেশ খুশি মনে এসেছে। তাদের স্বাগতম জানিয়ে বসতে দেওয়া হয়। সিংহাসন চেয়ারে বসে আছে আয়েশে। তাদের সামনে চেয়ারে বসে আছে ফেরজাদ ও আসমা। আয়েশে ফেরজাদকে বলল, আপনার আর এক ছেলে কোথায়? দেশের বাইরে গেছে ব্যবসার কাজে। ভালো। আমি আপনাদের ডেকেছি জরুরি বিষয়ে কথা বলার জন্য। আমি জানতে আগ্রহী, কি এমন বিষয়? জবা খুন হয়েছে জানেন নিশ্চয়ই? আসমা উত্তর দিল, শুনছি আপনার আশ্রমের মেয়ে। আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফেরজাদ। তার অনুমতি ছাড়া কথা বলাটা তার পছন্দ নয়। আসমা মাথা নত করে আছে। আয়েশে দুইজন এর দিকে তাকিয়ে। কিছু কিছু জায়গায় নারীদের কথা বলার সুযোগ দেওয়া উচিত ফেরজাদ ভাই। যাই হোক, জবার সাথে আমার কি সম্পর্ক আয়েশা? আপনার নেই, তবে আপনার ছেলেদের আছে। ফেরজাদ চোখ দুটো লাল হয়ে গেছে, ছেলেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি, আজমির মাথা নত করে দাঁড়িয়ে আছে। আজমির কাঁপছে। ফেরজাদ উঠে আজমিরের দিকে এগিয়ে যায়, ক্ষুব্ধ স্বরে বলল, তুই এই কাজ করেছিস না? ফেরজাদ থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠায়। তখন ভয়ে আজমির বলে, আমি না মাহি ভাই, তার সাথে জবার সম্পর্ক ছিল, গর্ভবতী ছিল সে। ফেরজাদ সাথে সাথে মাহির গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। রাগান্বিত হয়ে জোরে বলে, তুই এইটা কিভাবে করলি? আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে, ইচ্ছে করছে তোকে একইভাবে মারি। আমি একজন বাবা, তাই পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না মাহি তুই এরকম জঘন্য কাজ করতে পারিস। কাঁদতে কাঁদতে ফেরজাদ বলল, কিভাবে এরকম কাজ করতে পারে? এটা মেয়ে আর নিষ্পাপ বাচ্চাকে হত্যা করতে পারে। আমি কি এদের শিক্ষা দিতে পারিনি? ফেরজাদ উত্তেজিত অবস্থায় কথা বলায় তার পুরো শরীর কাঁপতে থাকে। নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আসমা দ্রুত 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, নিজেকে সামলান, আপনি অসুস্থ হয়ে যাবেন। কিভাবে সামলাই? আমার ছেলেরা এই কাজ কিভাবে করলো? ফেরজাদ ভাই বসুন, শান্ত হন, আপনার সাথে একা কথা বলি। আয়েশের চোখের ইশারায় সবাই ঘর থেকে বের হয়ে যায়। ফেরজাদ চেয়ারে বসে দীর্ঘ শ্বাস ফেলে বলে, বলুন, আর কি জানি না। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, তা আপনার ছেলেদের কথা জেনেও চুপ করেছিলাম। কারণ কি জানেন? কি? আমার মেয়ে পূর্ণা এই ঘটনার সাক্ষী, তার ক্ষতি হোক চাই না। আপনার ছেলেরা জবাকে মেরেছে, পূর্ণার ক্ষতি করতে 2 বার ভাববেন না। আপনি এখন আমার মেয়ের নিরাপত্তার নিশ্চয়তা দেবেন, তাহলে আমি আপনার ছেলেদের বাঁচাবো। ফেরজাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে আয়েশে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি সিদ্ধান্ত? সবাইকে আসতে বলুন, সবার সামনেই বলি। পূর্ণা, মাহি, শিমুল, আজমির, আসমা সবাই উপস্থিত হয়। আয়েশে সবার দিকে এক পলক দেখে নিল। আয়েশে বলল, ফেরজাদ ভাই আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই আশ্রমের ভালোর জন্য। আশ্রমের জমি নিয়ে ফেরজাদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমাদের আইনি লড়াই ছিল, তারও অবসান ঘটবে। আমরা বিয়ের মাধ্যমে শত্রুটা অবসান এবং নতুন সম্পর্ক করেছি। পূর্ণা ফেরজাদের দিকে তাকিয়ে বলল,
কার বিয়ে ফেরজাদ সাহেব? আপনি কি আয়েশা খালাকে বিয়ে করবেন নাকি? উপস্থিত সবাই আটহাসি হাসছে। মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকালো। ফেরজাদ হেসে বলল, না মা, আমার স্ত্রী আয়েশের থেকে সুন্দর না, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। কালো জিনিস আমার পছন্দ না, তবে এই কালো আসমা আমার অনেক পছন্দের। দ্বিতীয় কাউকে বিয়ে করে তাকে কষ্ট দিতে পারবো না। আসমা অশ্রুসিক্ত চোখ নিয়ে ফেরজাদের দিকে তাকিয়ে আছে আর মৃদু মৃদু হেসে ভাবছে, মানুষটা উপরে শক্ত হলেও ভিতরে খুবই নরম। তাকে এত ভালোবাসতো কখনো বোঝাতে পারে নাই। বিয়ে হচ্ছে মাহি আর পূর্ণার। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়েশের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাহির দিকে এক পলক তাকালো, তারপর ঘর থেকে বের হয়ে যায়। শিমুল পিছন পিছন চলে যায়। জাফর বলে, এটা ভালো হয়নি খালা, এই ছেলের হাতে পূর্ণাকে তুলে দিতে পারি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। গেছে শীতল হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে আছে পূর্ণা। প্রিয়া পাশে এসে দাঁড়ায়। পূর্ণার দিকে তাকিয়ে বলল, আপা, একটা প্রশ্ন করব। মাহিকে কেন বিয়ে করতে রাজি হলে? পূর্ণা চোখ বন্ধ করে অতীতে ফিরে যায়। বিয়ের কথা শুনে আয়েশে উপর রেগে থাকে। এত বড় এক সিদ্ধান্ত সে কিভাবে নিল? একজন খুনির সাথে কিভাবে তার বিয়ের সিদ্ধান্ত নিল? আয়েশে ঘরে প্রবেশ করে। পূর্ণার বিছানার উপর বসে কান্না করছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার উপর রাগান্নি তো? আমি তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আয়েশের দিকে তাকালো পূর্ণা। একজন খুনিকে বিয়ে করার মধ্যে কি ভালো হতে পারে খালা? আয়েশে পূর্ণার পাশে বসে হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, তারা জানে তুমি জবার খুনের সাক্ষী। যদি তুমি মাহির বউ হও, সে কখনো তোমার ক্ষতি করবে না। তাদের পরিবারের কিছু নিয়ম আছে, বাড়ির মেয়ে বউদের কখনোই তারা আঘাত করে না। তোমাকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছি মা। নিজেকে মাহির থেকেও বড় অপরাধী মনে হচ্ছে খালা। তোমাকে মাহির সাথে বিয়ে দিতে চাইছি, অন্য আরেকটি কারণ আছে। কি সেটা? ওস্তাদ জবা তার হয়ে কাজ করত, হয়তো মাহি ওস্তাদের কাছে নিয়ে যেতে পারবে। তুমি সবসময় মাহির উপর নজর রাখবে, ওর প্রতিটা পদক্ষেপ লক্ষ্য রাখবে। তাহলে আমাকে গোয়েন্দা হতে বলছো? আয়েশা জবাব না দিয়ে ব্যস্ত পায়ে উঠে যায়। দরজার সামনে যেতেই পূর্ণা ফের প্রশ্ন করে, একজন খুনির কাছে কি আমি সত্যিই নিরাপদ খালা? আয়েশা পূর্ণার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একদিন মাহিকে স্বামী হিসেবে পেয়ে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুধু সময়ের অপেক্ষা। চোখ খুলে অতীত থেকে বের হয় পূর্ণা। প্রিয়ার প্রশ্নের উত্তর দেয়, এটাই আমার ভাগ্যে ছিল বোন। ভাগ্যকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আপা, নিজেকে বলি দিও না, তুমি কষ্টে থাকলে আমার সহ্য হবে না। আমার বোন, আমি সব কিছু সামলে নিতে পারবো। প্রিয়া, নিজেকে গুছিয়ে নাও। ভবিষ্যতে এর জন্য মনে রেখো, কেউ তোমার ভবিষ্যৎ গুছিয়ে দেবে না। প্রিয়া মৃদু নিঃশ্বাস ছেড়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার প্রিয় আপা। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে চলছে। মাহি ঘড়ির দিকে তাকালো, সময় 11:30। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। সদর দরজা দিয়ে কেউ চুপিসারি ভেতরে প্রবেশ করছে। মাহি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুটা সামনে আসতেই দেখে শিমুল দাঁড়িয়ে আছে। দ্রুত মাহি নিচে নেমে তার কাছে এগিয়ে যায়। মাহিকে দেখে চমকে যায় শিমুল। মাহি চোখ টিপে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? তুমি পূর্ণাকে বিয়ে করবে না। কেন? আমি সব জানি। কি? তোমার আর আজিম এর কথা শুনেছিলাম পূর্ণার বাড়িতে থাকতে। তোমরা তাকে মেরেছো। মাহি শিমুলের হাত ধরে টেনে নিয়ে আড়ালে চলে যায়। এসো তাহলে তোমাকে প্রথম সত্যি জানাই শিমুল ভাই। সকাল থেকে আশ্রমে উৎসবের আমেজ। ঘরোয়াভাবে নিজেদের পরিবারের সদস্যরা উপস্থিতে বিয়েতে হবে। মাহি সাদা রঙের সোনালি সুতোর হালকা কাজ করা পাঞ্জাবি পরে আছে। তার সাথে মিল রেখে একই রঙের সোনালি সুতোর ভারী কাজ করা সাদা বেনারসি গা ভর্তি গয়না পরেছে পূর্ণা। এমনিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বিয়ে করতে রাজি হয়েছে। তার মধ্যে এই সাজসজ্জা সব কিছু অস্বস্তি লাগছে তার কাছে। তবে সবার মাঝেই একটা প্রশ্ন জাগে, বিয়েতে লাল বেনারসির বদলে সাদা বেনারসি কেন? মাহির ইচ্ছেতেই পূর্ণকে সাদা বেনারসি দেওয়া হয়েছে। একজন বলে ওঠে, এই প্রথম আমি সাদা বেনারসিতে বিয়ের কনেকে দেখছি।
বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পূর্ণা বসে আছে, একপাশে প্রিয়া, অন্য পাশে শিমুল। প্রথম প্রথম মাহিকে অপছন্দ করত, কিন্তু এখন মাহিকে খুব পছন্দ করে। অনেকক্ষণ ধরে কবুল বলতে বলছে। পূর্ণা মাথা নত করে কাঁদছে। তার মন বাবাকে খুঁজছে। আজকের এই দিনে বাবাকে তার প্রয়োজন। পূর্ণা দরজার দিকে তাকালো। তার বাবা আর ভাইয়া দাঁড়িয়ে আছে। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জলিল দুই হাতে মেয়েকে আঁকড়ে ধরে কাঁদছে। মেয়ের কপালে চুম্বন করে বলল, আজকের এই দিনে তোমার পাশে থাকবো না সেটা কি করে হতে পারে মা? সব কিছু আমি জানি। মাহি আমাদের এইখানে নিয়ে আসার ব্যবস্থা করেছে। জলিল ফিস ফিস করে বলল, মাহিকে বিয়ে করো মা, এটা আমার আদেশ। পুরা হতভম্ব দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ভাবছে, বাবা কি এই ছেলের সম্পর্কে জানে না? পরিবারের সবাইকে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে পূর্ণা। বাবার দিকে তাকিয়ে ছলো ছলো চোখ নিয়ে 3 বার কবুল বলে পূর্ণা। মালা বদল এর পর্ব শুরু হয়। মাহি পূর্ণার দিকে তাকিয়ে বলল, অবশেষে তোমাকে পেলাম পূর্ণাময়ী। এত সহজে পাবো ভাবতে পারিনি। জোর করে করেছো, কিন্তু এবার তোমাকে বুঝাবো যন্ত্রণা কাকে বলে। দেখা যাক পূর্ণাময়ী। আয়না দেখা পর্ব শুরু হলো। মাহি পূর্ণার দিকে তাকিয়ে চোখ টিপল আর বলল, আমার দেখা সবচেয়ে মায়াবী চোখের মেয়েটাকে বউ হিসেবে পেলাম। কত ভাগ্যবান পুরুষ আমি। কথা শুনে মৃদু হেসে মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফিস ফিস করে বলল পূর্ণা, এত মায়াবী কথা বলে আমার হৃদয় জয় করতে পারবে না। মনে রেখো, আমি তোমাকে নিজ হাতে হত্যা করব। তোমার এই নরম হাতে বারবার খুন হতে চাই পূর্ণাময়ী। রসিকতা মনে করো না, যখন সত্যি হবে বুঝতে পারবে। অপেক্ষায় থাকবো। বিদায় পর্ব চলছে। পূর্ণা বাবাকে জড়িয়ে ধরে কাছে, প্রিয়া বোনকে জড়িয়ে ধরে আছে। জলিল 2 মেয়েকে বুকে জড়িয়ে কাছে। আজকে তার বুকের এক পাশ খালি হয়ে যাবে আদরের মেয়েকে বিদায় দিয়ে। মেয়ের কপালে চুম্বন করে জলিল বলল, পূর্ণা, আমি আগে তোমাকে স্বামী আর শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলেছি, মনে আছে মা? আছে বাবা। সেইগুলো মাথায় রেখে চলবে। ভালো থাকো মা। মাহিকে সম্মান করবে, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। পূর্ণা আর মাহি সবাইকে সালাম করে। পালকিতে ওঠে। মাহি তার দিকে তাকিয়ে হাসে, আর পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাহির দিকে। আয়সে বারান্দায় আড়ালে দাঁড়িয়ে দেখছে। চোখের কোণে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার আশ্রম আলোকিত করা 4টা চলে যাচ্ছে। আশ্রম থেকে মাহির বাড়ি 10 মিনিটের পথ। চলে আসছে চৌধুরী বিলাতে। পালকি থেকে মাহি নেমে হাত বাড়িয়ে দেয়। পুরা পাশ কাটিয়ে বের হতে গিয়েই শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। মাহি হাত দিয়ে ধরে ফেলে ফিস ফিস করে পূর্ণার কানে কানে বলে, তুমি না চাইলেও আমি জোর করে তোমাকে এইভাবে আগলে রাখবো পূর্ণাময়ী। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে সামনে নেয়। আসমা নতুন বউকে বরণ করতে কুড়ার মধ্যে মিষ্টি, ধান, দুবলা নিয়ে আসে। আজমির সিঁড়িতে দাঁড়িয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে শরীর ক্ষোভে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওপরে চলে যায়। আসমা আর ফেরজাদকে সালাম করে পূর্ণা আর মাহি সোফায় বসে ফেরজাদ আসমাকে চোখের ইশারায় কিছু আনতে বলে। সোনার 2টো হাতের বালা নিয়ে আসে। ফেরজাদ পূর্ণার হাতে পরিয়ে দিয়ে বলে, পূর্ণা, তুমি আজ থেকে আমার মেয়ে। তোমার যে কোনো সমস্যায় আমাকে জানাবে। আজ থেকে এই সংসার তোমার, সব কিছু বুঝে নিও আসমার থেকে। নতজানু হয়েছে জবাব দিল। ঠিক আছে মামা। ফেরজাদ মৃদু হেসে উঠে যায়। সালমা ফেরজাদকে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা বাসায় আসতে আসতেই ফেরজাদের মতো রাগী মানুষটাকেও হাসিয়ে ফেলছে। আসমা পূর্ণাকে লেবুর শরবত দিয়ে বলে, এটা খেয়ে নাও মা, সারাদিন অনেক খাটুনি গেছে। রাত 10টা। বিয়ের শাড়ি বদলিয়ে নীল শাড়ি পরে পূর্ণা তাকে অপূর্ব সুন্দরী লাগছে। আসমা পূর্ণাকে নিয়মকানুন সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। পুরো বাড়িতে আসমা তার রেশমা ছাড়া আর কোনো মেয়ে নেই। এই বিষয়টা অদ্ভুত লেগেছে পূর্ণার কাছে। মাহি 2টা জায়নামাজ নিয়ে আসে। দুইজনেই একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষ করে আংটি বের করে পূর্ণার হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত ধরে মাহি। পূর্ণা হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করছেন? উপহার দিচ্ছি। লাগবে না। এটা নিয়ম পূর্ণাময়ী। মাহির হাত থেকে আংটি নিয়ে পূর্ণার নিজের আঙুলে পরে নেয়। নিয়ম যখন আমি পরে নিয়েছি। কি সাংঘাতিক মেয়ে। এখন থেকে আরো সাংঘাতিক হব। তাই? তাহলে আজ থেকে তোমাকে ভয় পাবো। ভীষণ। আজকে আমাদের একটা বিশেষ রাত।
চলো রাগ অভিমান না করে আমরা উপভোগ করি। তুমি ভুলে গেছো তোমার সাথে বিবাহে একটা চুক্তি মাত্র। আমার কাছ থেকে অন্য কিছু আশা করবে না। আচ্ছা পূর্ণাময়ী, বিশেষ রাতে যখন উপভোগ করবে না, তাহলে আমাকে বিছানায় ঘুমাতে দাও। দাঁড়াও, এই বিছানায় তুমি ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো? সোফাতে যাও, আমার আশেপাশে আসবে না বলে দিলাম। মাহি সোফাতে গিয়ে বসে বলল, কি বিয়ে করলাম, বাসর রাতে বউ ছাড়া সোফাতে ঘুমাতে হচ্ছে, কি সাংঘাতিক মেয়ে। পূর্ণা মৃদু হাসে। বিছানায় শুয়ে পড়ো। বেশ কিছুক্ষণ পর একজন দৈত্যর মতো লোক পূর্ণার গলা চেপে ধরে। পূর্ণা হাত দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। পূর্ণা লাফ দিয়ে উঠে বসে। সারা শরীর ঘেমে একাকার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই স্বপ্ন ছিল, আল্লাহ মাফ করো। সোফার দিকে তাকিয়ে দেখে মাহি ঘুমাচ্ছে। নিষ্পাপ শিশুদের মতো তার ঘুমন্ত মুখ। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পূর্ণা চাদরটা তার গায়ের উপর দেয়। মাহির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই নিষ্পাপ ছেলেটা কি করে খুনি হতে পারে। চারিদিকে ফজরের আজান শুনে ঘুম ভাঙে পূর্ণার। মাহির দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে। পূর্ণার সামনে গিয়ে মাহি বলে অনেকবার ডাকে। সাড়া না পেয়ে চেঁচিয়ে মাহি বলে ডাকে। মাহি চমকে ওঠে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, কি হয়েছে, এত ভয় পাওয়ার কি হলো? তোমাকে দেখে। পূর্ণা হাসতে হাসতে বলল, এখনই ভয় পাচ্ছ? তা না, এতদিন তো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ ছিল না, এত সুন্দরী মেয়ে দেখে ভয় পেয়ে গেছি। উঠুন, নামাজ পড়বেন, আমি অজু করতে যাচ্ছি, সাথে আসুন। মাহি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়ে আবার নিজেকে সামলে নেয়। মাহির কাণ্ড দেখে পূর্ণা মৃদু হাসছে। একদম বাচ্চাদের মতো আচরণ করছে। উজু করে দুইজনে একসাথে নামাজ শেষ করে। পূর্ণা কোরআন পড়ে। মাহি সোফাতে বসে তার দিকে তাকিয়ে আছে। কোরআন পড়া শেষ করে পূর্ণা দোতলা নিচে নেমে আসে। মাহি তার পিছু হাঁটছে। হেসে সবার জন্য চা বানায়। মাহি চায়ের কাপ, চিনি সবকিছু তার হাতের সামনে এগিয়ে দিচ্ছে আর পূর্ণাকে দেখছে। পূর্ণা মৃদু হেসে বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আমি আমার বউকে সাহায্য করছি, স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। আসমা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনে হাসতে হাসতে বলল, কালকে বিয়ে হলো, আজই আমার ছেলে বউ পাগল হয়ে গেল। পূর্ণার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসমা মাহি এর দিকে তাকিয়ে এলো। মাহি, তুমি টেবিলে গিয়ে বসো, সারাক্ষণ বউয়ের পিছনে পিছনে ঘুরতে নেই। মাহি বের হয়ে যায়। আসমা বলল, পূর্ণা, তুমি কেন হেসে এসেছো? নাস্তা বানাতে আম্মা। সবেমাত্র বিয়ে হয়েছে, এখনই কাজ করতে হবে না। 2-3 দিন বিশ্রাম নাও, তারপর আস্তে আস্তে তোমাকে কাজ বুঝিয়ে দিব। চা যখন বানিয়েছো যাও, সবাইকে দিয়ে এসো। আচ্ছা আম্মা। মাহি অপেক্ষা করছে। পূর্ণা চায়ের কাপ তার হাতে দেয়। চায়ের কাপ নেওয়ার ছলে আলতো করে পূর্ণার হাত ছুঁয়ে দেয় মাহি। পূর্ণা আর চোখে তাকিয়ে বলল, কোনো সুযোগ হাতছাড়া করে না। ফেরজাদ তাসবি পড়তে পড়তে খাবার ঘরে আসে। মাহিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তোমার এখানে কি কাজ বাবা? চা খাচ্ছি মামা। তুমি 10টায় ঘুম থেকে উঠো, তাহলে আজ কি আমি দেরিতে উঠলাম? না মামা, তুমি ঠিক সময়ে উঠেছো। ফেরজাদ চেয়ারে বসতেই পূর্ণা চা এনে তার সামনে রাখে। পূর্ণার দিকে তাকিয়ে ফেরজাদ বলল, ধন্যবাদ মা। মাহি বিয়ে তো করলে, আবার কি করে পড়ালেখা কি চালিয়ে যাবে নাকি ছেড়ে দিবি? আমি ছাড়লেও পূর্ণা পড়বে। বাড়ির বউ বাহিরে গিয়ে লেখাপড়া করবে? আমি একা ছাড়বো না, সবসময় পূর্ণার সাথে থাকবো, চিন্তা করবেন না মামা। ঠিক আছে, আমি আর কি বলবো। পূর্ণা মাহিয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে যত দেখছে অবাক হচ্ছে। আসমা এসে ফেরজাদকে বলল, যদি আপনি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। নিয়ম হচ্ছে বিয়ের 1.5 দিন পর মেয়েকে তার বাবার বাসায় যেতে হয়। মাহি উঠে দাঁড়িয়ে পড়ে। আমি কিন্তু সাথে যাচ্ছি, পূর্ণাকে একা ছাড়বো না। এইটা বলো না যে ছেলে যেতে পারবে না, এটা নিয়ম হলে আমি মানবো না। ফেরজাদ আসমা দুজনেই হাসছে। পূর্ণা নতজানু হয়ে মুচকে হাসছে। মাহি সবার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। ফেরজাদ মাহিয়ের দিকে তাকালো। বাবা, তুমিও সাথে যাবে? এখনই ছেলের এই অবস্থা। মামা লজ্জা দিও না। আচ্ছা বাবা, আর কিছু বলবো না। সকাল থেকে শেখ বাড়িতে আয়োজন, মেয়ে জামাই বাড়িতে আসবে। প্রিয়া, আকিব, রাকিব ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন বোন আসবে আনন্দে আটখানা হয়ে আছে তারা। পূর্ণা আর মাহি ঘাটে নামে। লাল পায়রা, সবুজ শাড়ি, ঘোমটা দেয়া, হাতে চুড়ি, এক সুন্দরী নববধূ পূর্ণা। পূর্ণাকে দেখে দৌড়ে গিয়ে আপা আপা বলে জড়িয়ে ধরে প্রিয়া। মাহি ভাইদের মাথায় টোকা দিয়ে বলল,
কি ব্যাপার শালা বাবুরা, তোমাদের কি খবর? ভালো আছি ভাই। এখন থেকে দুলাভাই বলবে। তোমার বোনকে বিয়ে করেছি তো। মাহি আর পূর্ণা সাথে আজমির এসেছে। ব্যাগ নিয়ে আজমির লঞ্চ ঘাটে থেকে নেমে এসে পূর্ণার আর মাহির ওপর কোনো এক কারণে ক্ষিপ্ত সে। মাহি পূর্ণাকে কড়া আদেশ দিয়েছে আজমির থেকে দূরে থাকতে। প্রিয়াকে দেখে আজমির দৃষ্টিভঙ্গি বলতে যায়, মাথা থেকে পা পর্যন্ত পরখ করে বলে। বাসায় সদর দরজা প্রবেশ করতে দেখে জলিল ও আশা দাঁড়িয়ে আছে। পূর্ণা আর মাহি সালাম করে। জলিল দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থেকো, অনেক সুখী হও। আশা কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। পূর্ণা তার দিকে তাকালো, বলল, কেমন আছেন আপনি? আশা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মাহি ফিস ফিস করে পূর্ণাকে বলল, এই মহিলা কি কখনো হাসে না? পূর্ণা মৃদু হেসে বলল। চুপ করুন। মাহি আর জলিল চেয়ারে বসে আছে। পূর্ণা নিজের ঘরে প্রবেশ করে। মায়াভরা দৃষ্টিতে চারিদিকে তাকায়। এই ঘরটা থেকে দূরে ছিল কত স্মৃতি মায়া জড়িয়ে আছে। প্রিয়া লেবুর শরবত নিয়ে আসে। পূর্ণা বলে, এইটা আমাকে দে, আমি দিয়ে আসি। পূর্ণা শরবত নিয়ে জলিলকে দেয়। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। এড়িয়ে যায়। পূর্ণা গ্লাস নিয়ে দ্রুত তার সামনে চলে যায়। মাহিকে দেয়। গ্লাস হাতে নিয়ে মাহি জিজ্ঞেস করে, এটা কি কি দিয়ে বানিয়েছো? বিষ। মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকিয়ে শরবতটা মুখে তুলে নেয়। পূর্ণা ঝুঁকে তার কানে ফিস ফিস করে বলল, তোমার জায়গায় আমি থাকলে বিষ শুনে কখনোই খেতাম না। মাহি জবাব দেয়, প্রিয়তমার হাতের বিষও অমৃত হয়। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা এমন কেন? যত দেখছি ততই তার প্রতি নতুন করে অনুভূতি সৃষ্টি হয়। রাতে সবাই একসাথে খেতে বসেছে। সুগন্ধি ভাত, হাঁসের মাংস রান্না হয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে, তাই শিমুল ও জাফর চলে এসেছে। সবার দিকে লক্ষ্য করে পূর্ণা সবাই বেশ হাসি খুশি থাকলেও আশা তাকে দেখার পর থেকে কপাল কুঁচকে আছে। আজমির নেতিবাচকভাবে প্রিয়ার দিকে তাকাচ্ছে। এই তাকানোতেই পূর্ণা একদম সহ্য করতে পারছে না, কিছু বলতেও পারছে না, কারণ সে তাদের অতিথি আর মাহির আদেশ তার আশেপাশে যাওয়া যাবে না। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল, বোন, সকাল হলেই আমি চলে যাব। কোথায় যাবে? শিমুল উত্তর দিল, আশিক জাহরার কাছে। সে কে শিমুল ভাই? যারা আমাদের সাথে থাকতো, এখন পুলিশ অফিসার হয়েছে, তাকে দেখতে যাব। তাহলে এই ব্যাপার? শিমুল ভাই, তুমি আশিক যারা বলছো কেন? তার নাম তো যারা। শিমুল নত হয়ে মুচকে হাসছে। জাফর শিমুলের কাঁধে হাত রাখে। আমার ভাই প্রেমে পড়ছে পূর্ণা বোন। সবাই হাসছে। জলিল মাহিকে বলল, বাবা, খাবার শেষ করে সবাইকে নিয়ে বারান্দায় এসো, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। আচ্ছা বাবা। কিছুক্ষণের মধ্যেই সবাই বারান্দায় উপস্থিত। মাহিকে কি এমন জিনিস দেবে সবার মনে কৌতূহল। জলিল হাতে করে আংটি নিয়ে আসে, পূর্ণার হাতে দেয়। পূর্ণা আংটির দিকে তাকিয়ে আছে। এইটাই তো তার মায়ের আংটি, যেটা সাইদকে দিয়েছিল। জলিলের আদেশ মাহিকে এইটা দিতে হবে। পূর্ণা জবাব দেয়, আমি তাকে এইটা পরে দিয়ে দিব। রাতে সবাই শুয়ে পড়ে। মাহি ঘরে প্রবেশ করল। শ্বশুর বাড়িতে তো সোফা নেই, আমাকে কি মাটিতে ঘুমাতে হবে? পূর্ণাময়ী, কারাগারে তো মেঝেতে ঘুমাতে হবে, এখনই অভ্যাস করা ভালো। আমাকে কথা শোনাতে কোনো সুযোগ হাতছাড়া করো না, তাই না? পূর্ণাময়ী, আংটিকে হাতেই রেখে দিবে না আমাকে পরিয়ে দেবে? নিজেরটা নিজে পরে নাও। তাই তো, বউয়ের হাতে আংটি পরার ভাগ্য হলো না। বলতে বলতে মাহি নিজেই পড়ে নিল। পূর্ণা বিছানার এক পাশে শুয়ে পড়ল, অন্য পাশে মাহির জন্য জায়গা রাখা। মাহি বালিশে মাথা রেখে পূর্ণার দিকে তাকালো। ঘুরে মাহির দিকে তাকিয়ে প্রশ্ন করল পূর্ণা, আংটিটা কিভাবে পেলেন? আমার শাশুড়ি মায়ের আংটির ওপর শুধু অধিকার আমার আছে, তাই বিশ্বাসঘাতকের কাছ থেকে নিয়ে আসছি। ঝামেলা না করেই দিয়ে দিল? দিতে চাইনি, বলেছি এটা পূর্ণার স্মৃতি। যে বিশ্বাসঘাতকতা করে সে আবার স্মৃতি রাখতে চায়। অসভ্য এক ছেলে। হয়তো বাধ্য হয়েছিল আমার সাথে এরকম করতে। মাহি ক্ষুব্ধ স্বরে বলল, সত্যিকারের পুরুষ তো সেই। পুরো পৃথিবী তার বিরুদ্ধে থাকলেও প্রিয়তমার হাত একবার ধরলে কখনো ছাড়ে না। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে পূর্ণাময়ী। তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। কতটা মনের জোর থাকলে এইভাবে বলতে পারে। গভীর রাত, আশা উঠানে দাঁড়িয়ে আছে। কোনো এক কারণে সে চিন্তিত। আজমির সিগারেট খেতে খেতে দেখে সে দাঁড়িয়ে আছে। সিগারেট শেষ করে মাটিতে ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, এত রাতে এইখানে কি করছো আশা?
তোমাকে কেন বলবো? এইটা আমার বাড়ি, যেইখানে সেইখানে দাঁড়াতে পারি। তা ঠিক, তবে এত চিন্তিত কেন? ওস্তাদ কি কিছু বলেছে নাকি? আমাকে নিয়ে বেশি ভেবো না আজমির, তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত। ওস্তাদ কে আশা? তাকে তুমি দেখেছো তাই না? আমরা দুজনই একই লোকের হয়ে কাজ করি, কিন্তু তাকে আমরা দেখিনি। আমার থেকে দূরে থাকো আজমির। আশা সদর ঘরে চলে যায়। তার দিকে তাকিয়ে বলছে আজমির। খুব শীঘ্রই পূর্ণাকে সরিয়ে ফেলার আদেশ আসবে। ঘুমের মধ্যেই পূর্ণা দেখছে রক্তমাখা পুরো শরীর, হাতে ছুরি। এক মেয়ে পূর্ণার কাছে এসে ভয়ঙ্কর স্বরে বলছে, গোপন করলে সবকিছু ভালোবাসাকে বাঁচালে, অন্যায় করলে তুমি কিভাবে সহ্য করলে? পূর্ণা চোখ খুলে উঠে ভয়ে ভয়ে বলল, আমি অন্যায় করিনি। মাহির দিকে তাকিয়ে বলে, তোমাকে মাফ করতে পারবো না। কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না। আমি তোমাকে শাস্তি দেব, ছেড়ে দিব না। কিভাবে পারলে একটা মেয়েকে মারতে? হাত একবারও কাঁপলো না? জবাকে যেইভাবে মেরেছো সেইভাবেই মারবো তোমাকে। পূর্ণা আস্তে আস্তে দরজা খুলে রান্নাঘরে যায়, একটা ছুরি নিয়ে আসে। মাহির পাশে বসে তার বুকের ঠিক মাঝ বরাবর ছুরি ধরে। শরীরের সকল শক্তি দিয়ে ছুরিটা ধরেছে, কিন্তু আঘাত করতে পারছে না, হাত কাঁপছে। পূর্ণা কাঁদতে কাঁদতেই বলছে, আমার শক্তি কোথায় হারিয়ে যাচ্ছে, কেন পারছি না আমি? মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে, ক্ষমা করুন আমাকে, যদি আপনি খুনি না হতেন আপনাকে অনেক ভালোবাসতাম। পূর্ণা সমস্ত শক্তি দিয়ে কাঁদতে কাঁদতে মাহির বুকে আঘাত করে। ছুরি দিয়ে আঘাত করে পূর্ণা। মাহি হাত দিয়ে আটকে ফেলে। মাহির রক্তাক্ত হাত বেয়ে রক্ত ফোটায় ফোটায় তার বুকে পড়ছে। মাহির অসহায় চোখ দুটো তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণার মায়াবী চোখ দিয়ে অশ্রু ঝরছে। পূর্ণাকে বলল, মাহি, আমাকে তুমি এতটাই ঘৃণা করো? না করার কি কোনো কারণ আছে? আছে। কি সেটা? ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি না। যদি না বাসো তাহলে আমাকে হত্যা করো। তোমাকে ছাড়া বাঁচার থেকে তোমার হাতে মৃত্যু হোক। সেটা আমার হাতেই হবে। তাহলে আমাকে মৃত্যু দাও, তবে শাস্তির মৃত্যু। সেটা কিভাবে? আমি তোমার মায়াবী চোখে তাকিয়ে থাকবো, তুমি আমার বুকে ছুরি চালাবে। কি আছে আমার এই চোখে? প্রশান্তি। পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অশ্রুসিক্ত চোখে ছুরি হাতে নিয়ে দৌড়ে চলে যায়। পুকুর পাড়ে গিয়ে ছুরি পানিতে ছুঁড়ে ফেলে দেয়। কাঁদতে কাঁদতে বসে পড়ে। মাহি রক্তাক্ত হাত নিয়ে তার পিছু ছুটে যায়। সুপারি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলছে, কেন আমি তার সামনে গেলে দুর্বল হয়ে যাই, নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারি না? এইটা কি সত্যিই ভালোবাসা? সময় সকাল। শিমুল মন খারাপ করে ঘাটে বসে আছে। পূর্ণা গিয়ে তার পাশে বসে পড়ল। কি হয়েছে ভাই? ভাবছি। কি ভাবছো? তুমি কি শিকড়হীন না বোন? কি বলছো? তোমার বাবা, ভাই, বোন আছে, বাড়ি আছে। যাদের পরিবার নেই, বাড়ি নেই, তারা শিকড়হীন। আমরা শিকড়হীন। নিজেকে কেন শিকড়হীন ভাবছো ভাই? তোমার বোন আছে, আয়েশা খালার মতো অভিভাবক আছে, আশ্রম আছে। মাহির মতো ভাই আছে। মাহি তোমার ভাই, তুমি তো তাকে পছন্দ করো না। মাহি ভালো, তাই এখান থেকে আমরা ভাই। একজন খুনি কখনো ভাই হতে পারে না। মাহি খুনি না। আমি নিজের চোখে দেখেছি ভাই। ভুল দেখছো। পূর্ণা অবাক হয়ে বলল, কি বলছো ভাই? মাহি খুন করেনি, আজিম করছে। ভাইকে বাঁচাতে মিথ্যা বলে নিজের উপর দোষ নিয়েছে। কিন্তু জবার সাথে মাহির সম্পর্ক ছিল। মাহি না আজমির। কি এই সব তুমি কিভাবে জানো? মাহি বলছে। তাকে বিশ্বাস করি না। আয়েশা খালাও জানে। কি বলছে ভাই? আয়েশ খালা সব জানতো। জানতো। মাহি কোথায় বোন? চলে গেছে আমার সাথে অভিমান করে। পূর্ণা তাড়াহুড়ো করে বলল, ওঠো ভাই, আমাদের শহরে যেতে হবে। সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে চলে আসতে বাধ্য হয়েছে। এখন থেকে না চাইলেও এই শহরেই তাকে থাকতে হবে, কারণ বিয়ের পর স্বামীর ঘর মেয়েদের আসল ঠিকানা। মাহিকে না পেয়ে আজমির না বলেই চলে এসেছে। শিমুলকে নিয়ে পূর্ণা একাই আসে। বাবা ও ভাই বোনদের জন্য একটু মন খারাপ লাগছে, তবে মাহির জন্য আরও একটু বেশি খারাপ লাগছে। মাহিকে ভুল বুঝে অনেক অপমান করেছে, সে কি ক্ষমা করবে? চৌধুরী বিলায় চলে এসেছে পূর্ণা। আসমা দরজা খুলে হাসি মুখে বলল, তুমি চলে এসেছো মা? মাহি বলল আরও কিছুদিন থাকবে। পূর্ণা একটু অবাক হলো।
এরকম কথা তো সে বলেনি। পূর্ণাকে একা রেখে আশায় হয়তো এই মিথ্যা কথা বলেছে। পূর্ণা বলল, হ্যাঁ আম্মা, ভালো লাগছে না তাই চলে এসেছি। ঠিক আছে মা, তুমি গিয়ে বিশ্রাম নাও। সে কি বাসায় আছে আম্মা? না, মাহি অনেকক্ষণ হলো বের হয়েছে, চলে আসবে। আচ্ছা। পূর্ণা সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। আসমা প্রশ্ন করল, শিমুল আসেনি পূর্ণা? আমাকে বাসার সামনে দিয়ে আশ্রমে ফিরে গেছে। পূর্ণা নিজের ঘরে যায়। সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে মাহি, ঠিক যেমন ঘরোয়া এক নারীর মতো গুছিয়ে রেখেছে। এত যত্নশীল এক ছেলে যত দেখছে অবাক হচ্ছে। পূর্ণা বিছানায় বসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে। হঠাৎ মোটরসাইকেলের শব্দ শুনে চমকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখে মাহি আসছে। দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলে হাসি মুখে বলল, স্বাগতম। মাহি মৃদু হেসে আবার অভিমানী হয়ে পূর্ণাকে এড়িয়ে গিয়ে সোফায় বসে। পিছু পিছু গিয়ে পূর্ণা বলল, আপনি আমার উপর রাগাননি তো? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। পূর্ণাকে কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে যায় মাহি। পূর্ণার অসহায় চোখ দুটো তাকিয়ে আছে মাহির পথের দিকে। আয়েশের সামনে দাঁড়িয়ে আছে শিমুল। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, ওখানে কি হয়েছে শিমুল? মাহি আগে চলে এসেছে কেন? শিমুল ভয়ে ভয়ে জবাব দিল, পূর্ণা বোন সব জেনে গেছে। আয়েশে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল, কিভাবে জানলো? পূর্ণা বোন মাহিকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, তাই ভয়ে আমি সব বলে দিয়েছি। আয়েশে শিমুলের গালে থাপ্পড় মেরে বলল, আমার সামনে আর আসবি না, দূরে থাকবি আমার থেকে। শিমুল মাথা নত করে বের হয়ে যায়। পূর্ণা সত্যিটা জানায় সে খুশি হয়নি। ক্ষুব্ধ হয়ে বলল, তোমার এই কৌতূহল আমাকে শেষ করবে পূর্ণা। নূরকে ডেকে বলল, এক্ষুনি খবর পাঠা, কাল পূর্ণা কাকে আসতে বলল। আচ্ছা। রাতে সবাই একসাথে খেতে বসেছে। টেবিলে পূর্ণা আর চোখে মাহিকে দেখছে। ফেরজাদ মাহিকে বলল, শিরিনের কোনো খবর আছে মাহি? চিঠি পাঠিয়েছিল, পথে আছে, খুব শীঘ্রই চলে আসবে। পূর্ণা আগ্রহ নিয়ে আসমার দিকে তাকালো। আসমা বুঝতে পেরেছে পূর্ণা জানতে চাইছে কে সে। শিরিন আমার মেয়ে, দিল্লি পড়ালেখা করে, তাই ওখানে থাকতো, পড়া শেষ তাই চলে আসছে। তাহলে একজন জীবনসঙ্গী পাচ্ছি আমি। হ্যাঁ মা, এখন থেকে বাড়িতে 3 জন নারী থাকবে। আসমার দল ভারী হচ্ছে। সবাই মৃদু হাসল। মাহি খাবার শেষ করে উঠে যায়। কিছুক্ষণ পর পূর্ণা নিজের ঘরে যায়। মাহি তার বিছানা গুছিয়ে সোফায় শুয়ে পড়েছে। পূর্ণা গিয়ে সোফার পাশে বসে ফিস ফিস করে মাহির কানে কানে বলে, শুনছেন এই যে? মাহি চোখ বন্ধ করে বলে, কি হয়েছে? আপনি কি আমার দিকে তাকাবেন না? ঘুমাতে দাও। কেউ বলেছে আমার চোখে নাকি প্রশান্তি আছে। সে কি প্রশান্তি অনুভব করতে চায় না? মাহি মৃদু হেসে তাকিয়ে বলল, এমন করে বললে মৃত মাহিও জেগে উঠবে পূর্ণাময়ী। আমি আপনাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিন। মাহি চুপ করে আছে। একটু থেমে আবার বলল পূর্ণা, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারি। কি শর্তে? তুমি আর জবার বিষয়টা নিয়ে নিজেকে জড়াবে না, এই বিষয়টা গোপন রাখবে। অপরাধীকে ক্ষমা করে দিব। সে আমার ভাই পূর্ণাময়ী, আর তুমি আমার জীবন সঙ্গী, আমার প্রিয়তমা। আমি চাই না দুইজনকে হারাতে। পূর্ণা একটু চুপ থেকে বলল, কথা দিচ্ছি নিজেকে এর মধ্যে জড়াবো না। তোমাকে ক্ষমা করেছি প্রিয়তমা। পূর্ণা মুচকি হেসে বিছানায় গিয়ে বসে বলে, সোফাতে কষ্ট করে না ঘুমিয়ে কেউ চাইলে বিছানাতে ঘুমাতে পারে। মাহি অভিমান করে বলে, আমি চাই না। ঠিক আছে, তার ইচ্ছে। মিনিট কয়েক পর মাহি বিছানায় শুয়ে পড়ে। পূর্ণা প্রশ্ন করে, বিছানায় কেন আসলেন? চিন্তা করে দেখলাম একা একা না ঘুমিয়ে বউ যখন আছে, বউয়ের পাশে ঘুমানো শান্তি। পূর্ণা হেসে মাহির কাটা হাত ধরে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছি। তুমি আমাকে আঘাত করেছো দেখেই তোমার হাতের ছোঁয়া পাচ্ছি পূর্ণাময়ী। যদি আঘাতের অজুহাতে তোমার ছোঁয়া পাই, তাহলে আমার সারা অঙ্গ আঘাতে জর্জরিত হয়ে যাক। পূর্ণা কথা শুনে মাহির মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মানুষ এইরকম ভাবেও ভালোবাসতে পারে। ভালোবাসা সত্যি অদ্ভুত এক মায়া। সকাল উঠে হেসেলে নাস্তা বানাচ্ছে পূর্ণা। কলিং বেল বেজে ওঠে। পূর্ণা দরজা খুলে দিতেই দেখে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। লম্বা কালো সিল্কি চুল, চোখের চশমা মাথায় রেখেছে। গোলাকার চেহারা, মুচকি হাসিতে 2 গালে টোল দেখে পড়েছে। কালো সালোয়ার কামিজ, একপাশে ওড়না। পূর্ণার দিকে তাকিয়ে পড়ল, তুমি পূর্ণা তাই না? হ্যাঁ, আপনি কে? শিরিন,
মায়ের চিঠিতে শুনেছিলাম তুমি অনেক সুন্দরী, সত্যি সুন্দরী, তবে আমার থেকে বেশি না। অহংকার স্বরে বলল। পূর্ণাকে ঠেলে লাকেজ নিয়ে ভেতরে যায়। আম্মা, আম্মা। আসমা মেয়েকে দেখে দুধ পায়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মেয়ে আমার, কতদিন পর তোমার গায়ের গন্ধ পাচ্ছি। হয়েছে আম্মা, এখন থেকে আমি এখানেই থাকবো। প্রতিদিন গায়ের গন্ধ পাবে, আমাকে আদর করতে পারবে। এখন আমাকে বিশ্রাম নিতে দাও। শিরিন চলে গেল রুমে। পূর্ণা তাকালো আসমার দিকে। আসমা বলল, ও একটু এরকমই মা। পূর্ণা হেসেলে চলে যায়। রেশমাকে বলল মাহিকে গিয়ে ডেকে তুলতে। রেশমা রুমে গিয়ে বলল, মাহির ভাই, আপনারা ভাবি উঠতে বলছে। মাহি কাঁথা দিয়ে মুখ ঢেকে রেখেছে। রেশমাকে বলল, তোর ভাবিকে আসতে বল। ভাবি তো মেলা কাম করতেছে, শিরিনা পাইছে তো। গিয়ে বল তোর ভাবিকে তার মুখ না দেখে আমি উঠবো না। হায় আল্লাহ, এখন আমি কি বলি? এত বউ পাগল আগে দেখি নাই। বলতে বলতেই ঘর থেকে বের হয়ে যায় রেশমা। টেবিলে খাবার সাজিয়ে রাখছে পূর্ণা। সিঁড়ি থেকে নামতে নামতে পূর্ণার দিকে তাকিয়ে রেশমা বলছে, ভাবি তোমাকে ভাই যাইতে কইছে, তোমার মুখ না দেখে উঠতো না। পূর্ণা লজ্জায় মাথা নত করে আছে। আসমা হাসতে হাসতে বলল। পূর্ণা বিছানায় মাহির মাথার কাছে গিয়ে এসে বসে বলল, এই যে উঠুন। মাহি কাঁথা সরিয়ে বলল, এবার শান্তি লাগছে। এই মায়াবী চোখ না দেখে ঘুম থেকে উঠা যায়? ঘুম থেকে উঠে আমার মুখ কি দেখতেই হবে? হ্যাঁ। কেন? সকালে বউয়ের মুখ দেখলে উঠলে ভালোবাসা বৃদ্ধি পায়। হয়েছে, আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তোমাকে ভালোবাসি পূর্ণাময়ী। আমিও। পূর্ণা মুখ ফুসকে বলে ফেলে, মাথা নত করে আছে। মাহি পূর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, অবশেষে পৃথিবীর সবচেয়ে মায়াবী মেয়েটার ভালোবাসা পাচ্ছি। আমি অনেক ভাগ্যবান পুরুষ। আয়েশের সামনে হাজির পূর্ণা। মাহির সত্যিটা লুকিয়ে তার সাথে বিয়ে দেওয়ায় আয়েশের উপর ক্ষুব্ধ পূর্ণা। আমাকে কেন ডেকেছেন? আমি তোমার খালা হই পূর্ণা, সেটা কি ভুলে গেছো? ভুলি নাই। তাহলে আমাকে আয়েশা খালা বলছো না কেন? আপনি আমার কাছ থেকে সত্যি গোপন করেছেন, কেন জানতে পারি? সব কথা জানতে হয় না। তাই নাকি? আমাকে সত্যি বলায় শিমুল ভাইকে থাপ্পড় মেরেছেন, এর জবাব কি আছে আপনার কাছে? আয়েশে ক্ষুব্ধ কণ্ঠে পূর্ণাকে বলল, তুমি খুব কৌতূহলী পূর্ণা, নিজেকে সামলাও। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। যদি ভালো এর জন্য করতেন সত্যি গোপন করতেন না। আপনার এই গোপনীয়তার জন্য হয়তো মাহি আমার হাতেই মারা যেত। একটু থেমে পূর্ণা, শিমুল ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি। এখন থেকে আর আপনার চোখের সামনে আসবে না, তাই শান্তিতে থাকুন। পূর্ণা, আমার আশ্রম থেকে আমার লোককে কি করে নিয়ে যাও? পূর্ণা, পূর্ণা। পূর্ণা আয়েশাকে এড়িয়ে দ্রুত পায়ে বের হয়ে যায়। শিমুলকে সাথে করে চৌধুরী মিলা নিয়ে আসে পূর্ণা। এসে শুনতে পায় আশা তার বাড়িতে এসেছে। বসার ঘরে সোফাতে বসে আছে আশা। পূর্ণাকে দেখে বলে, কেমন আছো পূর্ণা? ভালো। আপনি এইখানে কেন? মেয়ের বাড়িতে কি মা আসতে পারে না? শুনে খুশি হলাম। আমাকে মেয়ে মনে করেন। বাবা কেমন আছে? ভালো, আগে থেকে অনেকটা সুস্থ আছে। প্রিয়া ও তোমার ভাইরা সারাক্ষণ তোমার কথা বলে পূর্ণা। আমি খুব শীঘ্রই আপনার জামাইকে নিয়ে যাব। বাসায় সবাই কই? আজমিরকে তো দেখছি না। আজমিরকে আপনার কি দরকার? আশা আমতা আমতা করে জবাব দিল, না এমনি, বাসায় দেখছি না তো। আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলেন না। মাহিরের সাথে আসার সময় দেখা হয়েছিল। তাই নাকি? আচ্ছা আপনি বসুন, আমি আসছি। শিমুল ভাই, তুমি এখন থেকে আজমিরের সাথে থাকবে। বাম পাশের ঘরটাতে যাও। শিমুল হাতে ব্যাগ নিয়ে আজমিরের ঘরের দিকে যায়। পাশে শিরিনের ঘর। শিরিন অন্যমনস্ক হয়ে বের হচ্ছে। দুইজনের মধ্যেই ধাক্কা লাগে। শিরিন মেঝেতে ঠাস করে পড়ে যায়। শিমুল হাসতে থাকে। শিমুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিরিন। উঠে আম্মা আম্মা বলে চেঁচাতে থাকে। আসমা আর পূর্ণা দৌড়ে যায়। পূর্ণা বলে, কি হয়েছে আপা? বাড়িতে পাগল ঢুকে কিভাবে? পাগল না আপা, আমার ভাই শিমুল। তোমার ভাইয়ের এই অবস্থা কেন পাগলের মতো? শিরিনের কথা এড়িয়ে শিমুলকে বলল পূর্ণা। শিমুল ভাই তুমি ঘরে যাও।
শিমুল চলে যায়। পূর্ণা আর আসমা হেসেলের দিকে যায়। শিরিন ক্ষুব্ধ হয়ে আবার নিজের ঘরে চলে যায়। আয়েশে মাহিকে ডেকেছে কথা বলার জন্য। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, পূর্ণা সব কিছু জানে, আমার উপর রাগান্বিত হয়ে শিমুলকে নিয়ে চলে গেছে। আমি জানি খালা, শিমুল ভাই কিছুদিন পূর্ণার সাথে থাক। পূর্ণা আমাকে ভুল বুঝেছে, হয়তো আর কখনো আসবে না আমার সামনে। আপনি চিন্তা করবেন না, আমি তাকে বোঝাবো। আপনার মেয়েকে তো চিনেন, কৌতূহলী। তার কৌতূহল আমার চিন্তার কারণ মাহি। চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে থাকবো, কোনো আঁচ লাগতে দিব না। তুমি পাশে আছে বলে আমি নিশ্চিত। সাবধানে থাকবে মাহি। ঠিক আছে। রাতে চৌধুরী বাড়ির সবাই বসার ঘরে বসে আছে। আশা আছে সকাল হলেই সে চলে যাবে, তাই তার বাড়ির আগমন ভালোভাবে নেয়নি পূর্ণা। হঠাৎ পূর্ণার প্রতি তার এত দরদ, সে কোনো কিছু খোলাসা করে বলেনি কি চায় সে। পূর্ণার সন্দেহ হয়তো আজমিরের কাছে এসেছে, তাই আজমিরকে চোখে চোখে রাখতেই শিমুলকে তার ঘরে রেখেছে। ফেরজাদ সাহেব আশাকে বলল, বাসার সবাইকে নিয়ে আসতে পারতেন। আমি এইখানে একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম পূর্ণাকে একটু দেখে যাই। তা ভালো করেছেন। কাল চলে যাচ্ছেন, আর কিছুদিন থেকে যান মেয়ের কাছে। না, বাসার সবার কষ্ট হবে, আমি সকাল হলেই চলে যাব। আজমিরের দিকে তাকালো আশা। তুমি কি আমাকে ঘাটে দিয়ে আসতে পারবে আজমির? আজমির মৃদু হেসে বলল, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বাবার যত্ন নিবেন মা, আমি খুব শীঘ্রই আসবো, বাবাকে বলবেন। তুমি গেলে সবাই অনেক খুশি হবে পূর্ণা, সাথে শিরিনকেও নিয়ে যেও। শিরিন অহংকারী স্বরে বলল, গ্রামীণ অঞ্চল কি আমার সাথে যায়? আমি দেশের বাইরে থেকেছি। ফেরজাদ কড়া চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, শিরিন? আসমাকে বলল, নিজের মেয়েকে আদব কায়দা শিখাও। শিরিন, তুমিও পূর্ণার সাথে গ্রামে যাবে। মুখ ভার করে মিনমিন স্বর বলল, ঠিক আছে বাবা। অনেক রাত হয়েছে, সবাই আবার ঘুমাতে যাও। রাতে প্রতিদিনের মতো মাহি বিছানা গুছিয়ে রেখেছে। পূর্ণা দাঁড়িয়ে তাকিয়ে আছে। মাহি প্রশ্ন করল, কি দেখছো? আমার যত্নশীল স্বামীকে। বাহ, সুন্দর নারীর মুখে প্রশংসা। কেন, শুনতে ভালো লাগে না আপনার? আরে লাগবে না কেন, আমি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুনতে চাই। তাই নাকি? বাহিরে বাতাসে জানালার পর্দা উঠছে। পূর্ণা পাশে গিয়ে দাঁড়ায়। মাহি পেছন থেকে জড়িয়ে ধরে পূর্ণার কাঁধে থুতনি রেখে ফিস ফিস করে বলল, চৌধুরী ভিলায় 2টা চাঁদ আছে। একটা চাঁদ তো আকাশে, আরেকটা কোথায়? আমার ঘরে, যার আলোয় পুরো বাড়ি আলোকিত করে। মাহির নিঃশ্বাস পূর্ণার কাঁধে পড়ছে। পূর্ণা সরে যাওয়ার চেষ্টা করলো। মাহি আরো শক্ত করে ধরে বলল, পালাতে পারবে না, যেতে দিব না। পালিয়ে যাব কোথায়? তার কাছে আমার হৃদয় আটকে গেছে। মাহি মৃদু হেসে বলল, অনেক ভালোবাসি তোমাকে পূর্ণাময়ী। পূর্ণা ঘুরে দাঁড়ায়। মাহির চোখের দিকে তাকিয়ে বলল, কবে থেকে আমাকে ভালোবাসেন? সময় হোক উত্তর দিব। বলতে বলতে পূর্ণার কপালে আলতো করে চুম্বন করে মাহি। পূর্ণার হাতটা উঁচু করে আকাশের দিকে তাক করে ধরে রাখে মাহি। পূর্ণা প্রশ্ন করল, হাত বাড়ালেই কি চাঁদ ছোঁয়া যায়? মাহি উত্তর দিল, কেউ ছুঁয়েছে কি না জানি না, তবে আমি আমার চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, সারা জীবন রাখবো। ভোরে উঠেই আজমির আর আশা ঘাটে লঞ্চের অপেক্ষায়। আশার দিকে তাকিয়ে বলল, তুমি এত সহজে এইখানে আসোনি আশা? আমাকে সহ্য করতে পারো না, আবার আমার সাথে ঘাটে আসলে বিষয়টা কেমন না? আমি অনেক ভয়ে আছি আজমির। কেন? ট্রাক নিয়ে ঝামেলা হয়ে গেছে, হিসাব দিতে পারিনি। কালকে এর মধ্যে হিসাব দিতে না পারলে আমার পরিবারকে শেষ করে দিবে। আজমির আটহাসি হেসে বলল, তোমার কি পরিবার আছে নাকি আশা? আছে, আমার স্বামী, ছেলে মেয়ে। তা আমি কি করতে পারি? ওস্তাদ এর সাথে কথা বলো। আমি এখনো তাকে দেখিনি, এর জন্যই বলছি ওস্তাদকে আমাকে বলো। আমি জানি না। মিথ্যা বলছো। সত্যিই জানি না। লঞ্চ ঘাটে এসে ভিড়ে আজমির ক্ষুব্ধ স্বরে বলল, লাঞ্চ এসেছে, যাও, আবার আমাকে মুক্ত করো। আর হ্যাঁ, তোমার ঝামেলা তুমি সামলাও, আমাকে এর মধ্যে জড়াবে না। আজমির চলে যায়। আশা ভীত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে লঞ্চে উঠে যায়। হাতে হাত ধরে হেঁটে কলেজে যাচ্ছিল পূর্ণা আর মাহি।
পূর্ণার হাত শক্ত করে ধরে আছে মাহি। পেছনে আছে শিমুল ও শিরিন। তাদের মধ্যে কিছুটা সাপ বেজির সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। শিরিন তীক্ষ্ণ দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে বলল, এই ছেঁড়া লাল জামা কি শরীরে থাকে? অন্য কোনো জামা নেই তোমার? এটা আমার মা নিজের হাতে বানিয়েছে, আমি খুলবো না। এক কথাই দুইবার বলতে হয়। পাগল শিমুল, আমার সামনে আসবে না। দ্রুত শিরিন উচ্চস্বরে বলল, তুমি আমাকে কি বললে? তোমার চেহারা আমাকে দেখাবে না, যাও সামনে থেকে। রাগান্বিত হয়ে বাড়ির দিকে যায় শিরিন। মাহি বলল, শিমুল ভাই কি বলছো ওরে? দ্রুত শিরিন বলছি। মাহি আর পূর্ণা দুজনেই হাসছে। পূর্ণাকে বলল মাহি, তুমি কলেজের ভেতরে যাও, আমি দেখি ওর কি হয়েছে। ঠিক আছে। শিমুল ভাই চলো আমরা যাই। বেশ কয়েকটি দিন রাত কেটে গেছে। রাত গভীর, চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। নিস্তব্ধ চারপাশ, মনে হয় কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। হঠাৎ করে পূর্ণা ঘুম থেকে চমকে ওঠে। পুরো শরীর ঘেমে একাকার। মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট, বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে। ইচ্ছে করছে তার চিৎকার করে কাঁদতে। উঠে অজু করে তাহাজ্জুদ পড়ে। মাহির পাশে বসে কাঁদতে থাকে, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। বাড়ির জন্য মন টানছে। মাহি পূর্ণার কান্না শুনে উঠে জড়িয়ে ধরে বলে, পূর্ণাময়ী, কেন এরকম বাচ্চাদের মতো কাঁদছো? আমার অস্বস্তি লাগছে, শান্তি পাচ্ছি না। বাবাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো, সকাল হলেই আমরা রওনা দিব। আমি পারছি না, এখনই ছুটে যেতে ইচ্ছে করছে। মাহি কপালে চুম্বন করে বলে, আমার প্রিয়তমা, অপেক্ষা করো আর কিছুক্ষণ। মাহিকে শক্ত করে জড়িয়ে ধরো পূর্ণা। সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে মাহির জন্য নাস্তা বানিয়ে এনে ডাকছে পূর্ণা। এই যে উঠুন। 3 থেকে 4 বার ডাকার পর উঠে বসে মাহি। কি হয়েছে? বাসায় যাব, নাস্তা বানিয়ে এনেছি, হাত মুখ ধুয়ে আসেন। আচ্ছা। মাহি হাত মুখ ধুয়ে খেতে বসে। পূর্ণা তার পোশাক সব গুছিয়ে রেখেছে সামনে। পোশাক পরে তৈরি হচ্ছে মাহি। বলল,